আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হাজারো ইসরায়েলির পিটিশন স্বাক্ষর। জেরুজালেম নিয়ে এরদোয়ানের হুঁশিয়ারি। কানাডায় ভারতীয় দূতাবাস দখলের হুমকি খালিস্তানপন্থীদের। এবার জেনজি আন্দোলন ছড়িয়ে পড়ল পূর্ব তিমুরে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মতো বন্ধু থাকার পরও যেন স্বস্তিতে নেই মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব, আর তাই নিজেদের প্রতিরক্ষায় এবার দ্বারস্থ হয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের। রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী এখন থেকে দুদেশের কোনো দেশ আক্রান্ত হলে তা উভয় দেশের ওপর আক্রমণের শামিল বলে গণ্য হবে। এক্ষেত্রে আক্রমণকারী দেশের বিরুদ্ধে যৌথ সামরিক শক্তি প্রয়োগ করবে পাকিস্তান ও সৌদি আরব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি আরবে রাষ্ট্রীয় সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে আল ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান। চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতিতে বলা হয়, ভ্রাতৃত্ব, ইসলামী সংহতি ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে এবং প্রায় 8 দশকের দীর্ঘ অংশীদারিত্বের ওপর দাঁড়িয়ে দুই পক্ষ কৌশলগত ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়ে হামাসের নেতাদের টার্গেট করার কয়েকদিন পরই এ চুক্তি স্বাক্ষরিত হলো। এ হামলায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা এ চুক্তিকে ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি বলে অভিহিত করেছেন। এই পদক্ষেপ শুধু পাকিস্তান সৌদি আরব সম্পর্ককে দৃঢ় করছে না, বরং দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের জন্য এর গুরুত্ব রয়েছে। এতে পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে তুলে ধরা হলো। তারা বলছেন, এই চুক্তি ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাকিস্তানের ওপর আস্থার প্রতিফলন। এদিকে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এ ধরনের চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে ভারত জানায়, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়টি নয়াদিল্লি অবগত। এ ধরনের একটি উদ্যোগের বিষয়ে ভারতের জানা ছিল, যা দুই দেশের দীর্ঘদিনের একটি অনানুষ্ঠানিক সমঝোতাকে এখন আনুষ্ঠানিক রূপ দিয়েছে। নয়াদিল্লি জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখবে। জাতীয় স্বার্থ রক্ষা ও সর্বস্তরে সমন্বিত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই ভারত সরকারের অঙ্গীকার। এদিকে একদিকে গাজা জুড়ে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছে, অন্যদিকে খোদ ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসছে নাগরিকরা। এর মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে একটি পিটিশনে স্বাক্ষর করেছে 7,500 ইসরায়েলি। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা এই লক্ষ্যে স্বাক্ষর সংগ্রহ করেছে। সংস্থাটি মূলত ইসরায়েলে অবস্থিত বামপন্থী ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন। তাদের লক্ষ্য আগামী 22 সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই 10,000-এরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে পিটিশনটি অধিবেশনে পাঠানো। সংগঠনটির পিটিশনে বলা হয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া মানে ইসরায়েলের জন্য কোনো শাস্তি নয়, বরং এর মাধ্যমে এই অঞ্চলে উভয় জাতিগোষ্ঠীর জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হবে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো কঠোরপন্থী নেতারা বর্ণবাদ ও সহিংসতাকে উস্কে দেবে, যা ইসরায়েলকে ভবিষ্যতে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে। 2023 সালে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলার জবাব দিতে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সে অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন 65,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 1,70,000-এরও অধিক। এই অভিযান বন্ধের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানালেও নেতানিয়াহু জানিয়েছেন যে হামাসকে পুরোপুরি নির্মূল ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে। এদিকে তুরস্ক জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমনকি পবিত্র এই নগরীর প্রতি হিটলারের ভক্তদের ক্ষোভ কখনো মুছে যাবে না বলে মন্তব্য করেন তিনি। বুধবার আঙ্কারায় তুরস্কের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। গাজা প্রসঙ্গে এরদোয়ান জোর দিয়ে বলেন, ইসরায়েলের নৃশংস হামলায় টিকে থাকার সংগ্রামে লিপ্ত নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়ানো থেকে তুরস্ককে কেউ বিরত রাখতে পারবে না। তিনি আরও বলেন, যারা আমাদের ভূখণ্ডকে রক্তের সাগরে পরিণত করতে চায়, যারা অস্থিতিশীলতা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে আজ ও আগামীতেও আমরা অটল থাকব। তুর্কি প্রেসিডেন্ট পুনরায় আশ্বস্ত করেন যে আঙ্কারা সিরিয়া থেকে ইয়েমেন, লেবানন থেকে কাতার পর্যন্ত যেখানে যেখানে ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সেখানে পূর্ণ সংহতি বজায় রাখবে।
যারা নিরীহ শিশুদের প্রাণ নিয়ে গণহত্যা ও নিপীড়নের ওপর ভবিষ্যৎ গড়তে চায় তারা একদিন নিজেরাই রক্তে ডুবে যাবে। এদিকে মার্কিন শুল্ক চাপসহ নানা আন্তর্জাতিক অস্থিরতায় কাটছে ভারতের কূটনীতি। এরই মধ্যে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের ভ্যানকুভার শহরে অবস্থিত ভারতীয় কনসুলেট দপ্তর দখলের হুমকি দিয়েছে ভারতীয় শিখ স্বাধীনতাকামী বা খালিস্তানপন্থী গোষ্ঠী শিখস ফর জাস্টিস। বিবৃতির পাশাপাশি কানাডায় ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ পাটনায়কের একটি পোস্টারও প্রকাশ করেছে এসএফজে। সেই পোস্টারে তার মুখে লাল রঙের গোলাকার টার্গেট চিহ্ন দেওয়া হয়েছে। নয়াদিল্লি কানাডায় দূতাবাসের মাধ্যমে গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা এবং কানাডার খালিস্তানপন্থীদের নজরদারির মধ্যে রেখেছে অভিযোগ তুলে শিখস ফর জাস্টিসের বিবৃতিতে বলা হয়েছে, 2023 সালে 23 সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, হরদীপ সিং নির্ঝর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের হাত আছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে। 2 বছর পেরিয়ে গেলেও কানাডার ভারতীয় কনসুলেটগুলো এখনও তাদের গুপ্তচর নেটওয়ার্ক এবং খালিস্তান আন্দোলনের নেতা ও সংগঠকদের ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে নিজেদের পৃথক রাষ্ট্র খালিস্তান বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করে ভারতীয় শিখদের একটি অংশ। 70-এর দশকের শেষ থেকে 80-র দশকের মাঝামাঝি সময়ে ভারতের অভ্যন্তরে সেই আন্দোলন দমনে সফল হয় দেশটির কেন্দ্রীয় সরকার। তবে ভারত থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে গিয়ে স্থায়ী হওয়া খালিস্তানপন্থী শিখরা আন্দোলন জারি রেখেছেন। এদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে জেনজি আন্দোলন শুরু হয়েছে। সংসদ সদস্যদের আজীবন পেনশন ভাতা ও বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে মঙ্গলবার থেকে রাস্তায় নামেন দেশটির হাজারো তরুণ। বিক্ষোভের মুখে এরই মধ্যে পরিকল্পনাটি বাতিল করেছে পূর্ব তিমুর সরকার। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রতিবাদকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। সে সময় তারা একটি সরকারি গাড়িতে আগুন দেয়। পুলিশ টিয়ার সেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আন্দোলন শুরু হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে সরকার 2টি পরিকল্পনায় বাতিল করে। তারপরও রাজধানী দিল্লিতে প্রায় 2000 প্রতিবাদকারী রাস্তায় ফিরে আসেন। 2023 সালের হিসাব অনুযায়ী পূর্ব তিমুরের একজন সংসদ সদস্যের বার্ষিক বেসিক বেতন $36,000 বা প্রায় 44 লাখ টাকা। এটি দেশটির গড় আয়ের প্রায় 10 গুণ। 2021 সালে সরকারি প্রতিবেদনে দেশের গড়ে আয়ের পরিমাণ ছিল $3,000। পূর্ব তিমুরে আইন প্রণেতাদের গাড়ি দেওয়ার পরিকল্পনা নতুন কিছু নয়। 2000-এর দশক থেকে নিয়মিতভাবে এই বিষয়ে প্রতিবাদ হচ্ছে। আন্দোলনকারীদের অন্যতম নেতা সেজারিও সেজার বিবিসিকে জানান, 2008 সালে সরকার 65 জন এমপির জন্য $10 লাখ খরচ করে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেছিল। তখনও ছাত্র সমাজ প্রতিবাদের নামে ও পুলিশ তাদের গ্রেপ্তার করে। কিন্তু এবার আন্দোলন প্রকৃত অর্থে বড় রূপ নিয়েছে। দেশটি এখন সামাজিক বৈষম্য ও বেকারত্বের সঙ্গে লড়াই করে যাচ্ছে। পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম তরুণ দেশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী এখানে 35 বছরের নিচে জনগণের সংখ্যা প্রায় 70% বেশি। এটি এই অঞ্চলের দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি হলেও প্রতিবেশী দেশগুলোর মধ্যে গণতন্ত্রের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।